পিরিয়ডের পরিমাণ কমতে থাকে, একটু অনিয়মিত হতে থাকে, হয়তো কিছু মাস গ্যাপ গেল বা তারপর চালু হলো, এই সিমটমগুলি সাধারণত হয়ে থাকে। ইস্ট্রোজেন লেভেলটা যখন কমে যায় তখন কিছু সিমটম দেখা যায়, হয়তো হঠাৎ করে রেগে যাওয়া, খুব গরম বেশি লাগা, ঘাম হওয়া, মুড সুইং, এই জিনিসগুলো সিমটমগুলো সাধারণত হয়ে থাকে। কারণ ইস্ট্রোজেন কমে যাওয়ার জন্য বোনের ক্যালসিয়াম ডেন্সিটিটা কমে যায়, অস্টিওপোরোসিস বলে একটা জিনিস হয়, যার জন্য মহিলাদের কোমরে ব্যথা, গায়ে হাতে ব্যথা, পায়ে ব্যথা, সেই সিমটমগুলি হয়ে থাকে। আরেকটা হার্টের হেলথটা এফেক্টেড হয়। ভেজানার যে নর্মাল গ্রন্থিগুলো আছে, যে সিক্রেশনগুলো আছে, সেটা ইস্ট্রোজেন লেভেল কমে যাওয়ার জন্য সেটা শুকিয়ে যায়, যৌন মিলনের সময় ব্যথা একটু অনুভূত হয়, সেই কন্ট্রোল করা সম্ভব, নর্মাল যৌন জীবন ফিরে দেওয়া সম্ভব। সেটা মেনোপজ। এই মেনোপজ কি সেটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি, কিন্তু মেনোপজ হলে কি করণীয় বা মেনোপজের আগে থেকে শরীর কি লক্ষণ দেয় সেটা অনেক মহিলাই বুঝতে পারেন না। সর্বোপরি মেনোপজ বলতে আমরা কি বুঝবো সেটাও কিন্তু অনেকে বুঝতে পারেন না। অনেকে মনে করেন যে অনিয়মিত পিরিয়ড বা অনিয়মিত মাসিক, সেটাকেও অনেকে মেনোপজ বলে ভুল করে ফেলেন। মেনোপজের পরে যদি কারোর রক্তক্ষরণ হয় তাহলে সেটা কতটা বিপজ্জনক, মেনোপজের পরে কোন কোন লক্ষণগুলো স্বাভাবিক এবং কোন কোন লক্ষণগুলো অস্বাভাবিক সেটাও কিন্তু ভাববার বিষয়। তার পাশাপাশি সেক্স লাইফ, আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে মেনোপজ হলে একজন নারীর যে সন্তান উৎপাদনের ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায়, তাহলে তার যৌন জীবন সবটাই কি বঞ্চিত হয়ে যাবে? এই সমস্ত বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র গাইনো অঙ্কোলজিস্ট ডক্টর সুব্রত দেবনাথকে। স্যার নমস্কার। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে মেনোপজ, প্রথমত স্যার মেনোপজ কি এটা প্রথমে জানবো। মেনোপজ হলো একটা প্রাকৃতিক উপায়ে মাসিক বন্ধ হয়ে যাওয়াটাকে মেনোপজ বলে। সাধারণত ইন্ডিয়ান মহিলাদের, ভারতীয় মহিলাদের 45 থেকে 55 এই এজ গ্রুপের মধ্যে মাসিকটা বন্ধ হয়ে যায়। মাসিক যদি টানা 12 মাস ধরে বন্ধ থাকে বা 1 বছর বন্ধ থাকে তখন সেটাকে মেনোপজ বলে। মেনোপজ মূলত কোন বয়সে হওয়া উচিত বা হয়? সাধারণত ভারতীয় মহিলাদের ক্ষেত্রে 45 থেকে 55 এই এজ গ্রুপের মধ্যে মেনোপজ হয়ে থাকে। মেনোপজে সব থেকে যে সাধারণ লক্ষণগুলো সেগুলো কি কি? মেনোপজের আগের যে পিরিয়ডটা থাকে সেটাকে বলে পেরিমেনোপজাল এজ গ্রুপ। সেই ক্ষেত্রে হয় কি, পিরিয়ডের পরিমাণ কমতে থাকে, একটু অনিয়মিত হতে থাকে, হয়তো কিছু মাস গ্যাপ গেল বা তারপর চালু হলো, এই সিমটমগুলি সাধারণত হয়ে থাকে। এছাড়া যে হরমোনাল লেভেলটা কমে যায়, বেসিক্যালি ইস্ট্রোজেন লেভেলটা যখন কমে যায় তখন কিছু সিমটম দেখা যায়, হয়তো হঠাৎ করে রেগে যাওয়া, খুব গরম বেশি লাগা, ঘাম হওয়া, মুড সুইং, এই জিনিসগুলো সিমটমগুলো সাধারণত হয়ে থাকে। সমস্ত ফিমেলদের ক্ষেত্রে কম বেশি সেটা হয়ে থাকে। মেনোপজের পরে কোন কোন পরিবর্তনগুলো স্বাভাবিক আর কোনগুলো বিপদের সংকেত? মেনোপজের পরে যেগুলো, এই যে সিমটম কিছুর কথা আমি বললাম, যে গরম বেশি লাগা বা খুব বেশি ঘাম হওয়া, মুড সুইং, খুব তাড়াতাড়ি রেগে যাওয়া, ক্লান্তি বোধ করা, এই সিমটমগুলি কিছু সময়ের জন্য থাকে। ইউজুয়ালি দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে 6 মাস থেকে 2 থেকে 3 বছরের মধ্যে সিমটমগুলি সেটেল ডাউন হয়ে যায়। এর থেকে যদি বেশি সিমটমটা যদি বেশি হয় বা এই সাধারণ জীবনযাত্রাকে ব্যাহত করে, তখন আমরা এর জন্য কিছু ট্রিটমেন্ট করতে হয়, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বলে আছে, সেটাকে দিতে হয়। আর মেনোপজের পরে ইস্ট্রোজেন লেভেল কমে যাওয়ার জন্য যে জিনিসগুলো সাধারণত এফেক্টেড হয়, আমাদের হার্ট আর বোনসের হেলথ, মানে হাড়ের হেলথগুলো। কারণ ইস্ট্রোজেন কমে যাওয়ার জন্য বোনের ক্যালসিয়াম ডেন্সিটিটা কমে যায়, অস্টিওপোরোসিস বলে একটা জিনিস হয়, যার জন্য মহিলাদের কোমরে ব্যথা, গায়ে হাতে ব্যথা, পায়ে ব্যথা, সেই সিমটমগুলি হয়ে থাকে। আরেকটা হার্টের হেলথটা এফেক্টেড হয়, ধমনির যে রক্তনালীগুলো থাকে সেগুলো ইলাস্টিসিটিটা কমে যায়, তো সেক্ষেত্রে এই হার্টের হেলথটা এফেক্টেড হয়। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লিপিড প্রোফাইলগুলো একটু অল্টার হয়ে যায়, সেই জিনিসগুলোকে খুব ভালোভাবে দেখা উচিত পোস্ট মেনোপজাল এজ গ্রুপের ক্ষেত্রে। মেনোপজ যে হচ্ছে বা মেনোপজ যে হবে, এরকম এই বিষয়টা নিশ্চিত করার জন্য কোনো নির্ধারিত পরীক্ষা রয়েছে কি? মেনোপজ টেস্ট করার জন্য হরমোন লেভেলটা টেস্ট করা যেতে পারে, কিন্তু ম্যান্ডেটরি নয়।
হয় কি, যখন দেখা যায় যে 40-র পরে, যখন 40 লাস্টের দিকে চলে যায় এজ গ্রুপটা, তখন পিরিয়ড সাধারণত ভারতীয় মহিলাদের ক্ষেত্রে ইরেগুলার হতে থাকে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ব্লিডিং কোনো কারণে বেশি হচ্ছে কিনা। যদি ইরেগুলার হয় ইন দ্য ফর্ম অফ হয়তো 2 মাস হলো বা 3 মাস হলো, তার 2 মাস বন্ধ হয়ে গেল, পিরিয়ডের দিনটা কমে গেল, ব্লিডিংটা পরিমাণে কম হচ্ছে, তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক। কারণ পেরিমেনোপজাল এজ গ্রুপে এই সিমটমগুলি হওয়াটা স্বাভাবিক। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, বেশি পরিমাণে ব্লিডিং হচ্ছে কিনা। হরমোন টেস্ট আছে কিন্তু ইউজুয়ালি দরকার হয় না। তো এই সিমটমগুলি হলে বুঝতে হবে যে প্লাস এইজটা, সেটা বুঝতে হবে যে মেনোপজের দিকে যাচ্ছে। কোন কোন হরমোনের টেস্টগুলো তারা করতে পারেন? ইউজুয়ালি এফএসএইচ বলে আছে, এলএইচ বলে আছে, এই টেস্টগুলি করলেই হয়ে যাবে। কোনো বৈজ্ঞানিক উপায় কি মেনোপজের পরে সন্তান ধারণ কেউ করতে পারেন চাইলে? একদম, মেনোপজের পরে, মেনোপজের মানে হচ্ছে শরীরে হরমোন লেভেলটা কমে গেছে। এখন মেনোপজের পরে যদি চায় কেউ প্রেগনেন্সি হতে, তখন সেটা অবশ্যই সম্ভব। তখন কোনো আইভিএফ স্পেশালিস্টের সহায়তা নিয়ে কৃত্রিম উপায়ে বাইরে থেকে হরমোন সাপ্লিমেন্টগুলো দিয়ে প্রেগনেন্সি আসাটা সম্ভব। সেটা তিনি তার নিজের গর্ভেই সন্তানকে ধারণ করতে একদম, পারেন? নিজের গর্ভে সন্তানকে ধারণ করবে, নিজের থেকেই এখান থেকে আর্টিফিশিয়াল হরমোন সাপ্লিমেন্ট দিয়ে পুরোটা প্রক্রিয়াই নিজের মধ্যে করা যেতে পারে। পাশাপাশি মেনোপজের পরে যে যৌন জীবন বা সেক্স লাইফ, সেটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। অনেকে মনে করেন যে আমার মেনোপজ হয়ে গেছেন, আমার বয়স বেড়ে গেছে, তাহলে বোধহয় আমি আর যৌন যে সক্ষমতা সেটা আমি হারিয়ে ফেলেছি, যেটা তার সামাজিক বা মানসিক নানা রকম প্রভাব ফেলে তার মধ্যে। যৌন জীবন কিভাবে সঠিক রাখা সম্ভব? একদম, মেনোপজ মানে অনেকে ভাবে যে আমার যৌন জীবনটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, এই লাইফ টাইমের জন্য আমি আর যৌন জীবনটা ফিরে পাবো না। এটা একদমই নয়। যে সিমটমগুলি হয় সেগুলি হলো হরমোন কমে যাওয়ার জন্য ভেজেনাল ড্রাইনেস হয়ে যায়, মানে ভেজেনাল যে নর্মাল গ্রন্থিগুলো আছে, যে সিক্রেশনগুলো আছে, সেটা ইস্ট্রোজেন লেভেল কমে যাওয়ার জন্য সেটা শুকিয়ে যায়। সে ভেজেনাল ড্রাইনেসের জন্য একটু ডিসকমফর্ট হয়। আরেকটা হচ্ছে কি, যে জিনিসটা হয় ডিসপেরোনিয়া বলে আছে, মানে যৌন মিলনের সময় ব্যথা একটু অনুভূত হয়। সেগুলো হচ্ছে মাসেলের যে টোনগুলো আছে সেটা নষ্ট হয়ে যায় ড্রাই হয়ে যাওয়ার কারণে। সেটাকে অবশ্যই কন্ট্রোল করা সম্ভব, নর্মাল যৌন জীবন ফিরে দেওয়া সম্ভব। সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রপার কাউন্সিলিংয়ের মাধ্যমে, আরটা হচ্ছে হেলদি লাইফস্টাইল মেনটেন করার মাধ্যমে। আর কিছু কিছু ক্ষেত্রে হয় কি, আমরা কিছু হরমোন সাপ্লিমেন্ট দিয়ে থাকি, যার মাধ্যমে এই যে ভেজেনাল ড্রাইনেস হওয়াটা বা ডিসপেরোনিয়া, শারীরিক মেলামেশার সময় যে ব্যথা অনুভব হওয়া, সে দুটোকেই প্রতিরোধ করা যেতে পারে বাইরে থেকে আলাদা কিছু আর্টিফিশিয়াল হরমোন সাপ্লিমেন্ট দেওয়ার মাধ্যমে। পুনরায় ওর স্বাভাবিক যৌন জীবন ফিরে আসার একদমই সম্ভব। মেনোপজের পর যাতে চেহারা, তাতে কোনো বিরাট কোনো প্রভাব না পড়ে বা চেহারায় বয়সের ছাপ যাতে আটকানো যায়, তার জন্য আধুনিক বৈজ্ঞানিক কোনো চিকিৎসা রয়েছে? একদম, বৈজ্ঞানিক চিকিৎসা তো আছে। মেনোপজাল এজ গ্রুপে যখন চলে যায় তখন স্কিন টোনগুলি খারাপ হয়ে যায়, টোনগুলি কমে যায় বলে অনেকটাই ল্যাক্স হয়ে যায় স্কিনগুলো, দেখতে বয়সে এই চামড়া কুচকে যায় বা ছাপ পড়ে যায়। সেগুলিকে প্রতিরোধ করা সম্ভব। একটা হচ্ছে গাইনোকোলজিক্যাল সাইড থেকে আর্টিফিশিয়াল আমরা হরমোন সাপ্লিমেন্ট দিতে পারি, এবং ডার্মাটোলজিস্টরা প্রপার উপায়ে বোটক্স ইঞ্জেকশন বা গ্লুটাথায়ন এরকম কিছু কসমেটিক যে অ্যাডভান্টেজ আছে এই ড্রাগসের, সেগুলি দিয়ে একদম পুনরায় ওকে ইয়াং বানিয়ে দেওয়া যেটা সম্ভব, যেটা বলতে গেলে মানে পুনরায় যখন 30 বছরের মতো বা 20 বছরের মতো যেরকম দেখতে ছিল সেরকম বানিয়ে দেওয়াটাও একদম সম্ভব। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যেটা আপনি বললেন, সেটা কারা নিতে পারে? হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ইউজুয়ালি মেনোপজাল বা পেরিমেনোপজাল এজ গ্রুপে আমরা সাজেস্ট করে থাকি। সেটা পেশেন্টের প্রোফাইল দেখে, ওদের সবার জন্য সেম মেডিসিন অ্যাপ্লিকেবল নয়, সেটা বিভিন্ন কিছু টেস্ট করে যার জন্য যেটা অ্যাপ্লিকেবল হবে, যেটা পেশেন্টের জন্য ভালো হবে, সেটা দেওয়া যেতে পারে। মেনোপজের পরে যদি কেউ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয়, তাহলে কি তার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়? মেনোপজের পর সেটা একটা কমন কোশ্চেন সবার কাছে থাকে। মেনোপজের পর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিলে, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বেসিক্যালি আমরা দিই হচ্ছে ইস্ট্রোজেন। তো ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট যে ক্যান্সারগুলো আছে, একটু পার্সেন্টেজ তো সেটা রিস্ক বেড়ে যায়, কিন্তু সেটা অনেকটাই আমরা যখন দিই অনেকটাই মনিটর করে, যাতে পেশেন্টের কোনো কিছু খারাপ না হয় সেদিকটা দেখেই দেওয়া হয়, এবং পিরিয়ডটাকেও আমরা সেই হিসেবে কন্ট্রোল করি যে কার ক্ষেত্রে কতদিন ধরে দেব বা কী কী জিনিসটাকে আমাকে মনিটর করে দেখতে হবে। মেনোপজের পরে কোন ধরনের গাইনি ক্যান্সারগুলোর ঝুঁকি বাড়তে পারে? ইউজুয়ালি হয় কি, মেনোপজের পরে যে ক্যান্সারগুলি সাধারণত হয়ে থাকে, ওভারিয়ান ক্যান্সার একসময় ছিল যে ডিজিজ অফ 60s, ভালভাল ক্যান্সিয়ে ভালভা যে ছিল বাইরে, ভেজানাল বাইরের দিকে ক্যান্সার 70s বা 80s ক্যান্সার ছিল। তো সেগুলি হচ্ছে বিভিন্ন ফ্যাক্টর, খালি মেনোপজ যে রেসপন্সিবল তা নয়,
বা এর সাথে ডাইরেক্ট কোনো রিলেশন আছে বলে সেরকমও নয়, কিন্তু বিভিন্ন এক্সটার্নাল ফ্যাক্টরস এবং জেনেটিক ফ্যাক্টর রেসপন্সিবল আছে সেই ক্যান্সারগুলির জন্য। মেনোপজের পরে ফুড হ্যাবিটস বা লাইফস্টাইল কেমন হওয়া উচিত, বিশেষত যেটা জানতে চাইবো যে ইস্ট্রোজেন বাড়াবার উপায় কী? মেনোপজের পরে হচ্ছে কি ন্যাচারাল ওয়েতে ইস্ট্রোজেন বাড়াতে গেলে একটা হচ্ছে হেলদি লাইফস্টাইল, সুষম খাবার খেতে হবে, যেটার মধ্যে হচ্ছে প্রপার পরিমাণে ডায়েটিশিয়ান যেভাবে অ্যাডভাইস করে যে প্রপার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট রেশিওটা মেনটেন করে স্লিপ প্যাটার্নটাকে ঠিক করতে হবে, রাতে অ্যাটলিস্ট 8 থেকে 10 ঘন্টা সাউন্ড স্লিপ করতে হবে, স্ট্রেস ফ্রি লাইফ করতে হবে, তাহলে হচ্ছে কি ইস্ট্রোজেন ন্যাচারাল ওয়েতে কিছুটা ব্যালেন্স হয়ে যাবে। একেবারে মেনোপজের সময় ওজন বৃদ্ধি, মুড সুইং, হট ফ্ল্যাশ, এই যে বিষয়গুলো, এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কি সহজ উপায় রয়েছে? মেনোপজের পরে হট ফ্ল্যাশের যেগুলো মানে হঠাৎ করে গরম বেশি লাগা, মুড সুইং হওয়া, বেসিক্যালি ওগুলো হচ্ছে ইস্ট্রোজেন কমে যায় বলে। এখন ন্যাচারাল ওয়েতে ইস্ট্রোজেন যেগুলি আমরা খাবারে পেয়ে থাকি, ফাইটো ইস্ট্রোজেন বলে থাকে, সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। তো যাদের এই সিমটমগুলি মানে কম পরিমাণে থাকে ওদেরকে বলি ন্যাচারাল সোর্স যেগুলো আছে, সয়াবিন একটু বেশি পরিমাণে খেতে, একটু সুষম খাবার খেতে, একটু আমরা কাউন্সেলিং করে দিই। এই সিমটমগুলি যখন বেশি পরিমাণে হয়, ডে টু ডে লাইফটাকে অ্যাক্টিভিটিটাকে হ্যাম্পার করে, তখন আমরা বলি যে আর্টিফিশিয়াল হরমোন সাপ্লিমেন্ট আমরা দিয়ে দিই। আদারওয়াইজ ন্যাচারাল ওয়েতে বাড়াতে গেলে খাবারে যেগুলি ফাইটোএস্ট্রোজেন রিচ ফুড যেমন হচ্ছে সয়াবিন, এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইটোএস্ট্রোজেন থাকে, সেটাকে একটু আমরা খাবারে বেশি পরিমাণে খেতে বলি। একদম। সব শেষে ব্যায়ামের ভূমিকা কতটা মেনোপজের পরে? মেনোপজের পরে ব্যায়ামের ভূমিকা তো খুবই বেশি, বা যে কোনো এজ গ্রুপে ব্যায়ামের ভূমিকাটা খুবই বেশি। যে শরীর এক্সারসাইজ করে শরীরটাকে সুস্থ রাখা সেটা খুবই দরকার, প্রত্যেকটা এজ গ্রুপে দরকার। মেনোপজের পরে আরও বেশি দরকার, কারণটা হচ্ছে সমস্ত হরমোনটা কমে যাওয়ার ফলে এর বিভিন্ন জিনিসগুলো যেমন লিপিড প্রোফাইলটা অল্টার হতে থাকে, বা যেই হার্টের হেলথটাকেও ঠিক রাখার জন্য যে সকাল মর্নিংয়ে উঠে যে এক্সারসাইজ বা হাঁটা বা কিছু কার্ডিও জিমে যারা করে, যে কার্ডিও এক্সারসাইজগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি নিয়মিত করলে এই ডিজিজগুলি রিস্ক ফ্যাক্টরটাকে কিছুটা আমরা কম করতে পারি। মেনোপজের পরে ওজন কি করে নিয়ন্ত্রণে রাখবো? ওজন নিয়ন্ত্রণে রাখতে গেলে মেনোপজের পরে খাবারটাকে হেলদি ডায়েট করতে হবে, টাইমলি খেতে হবে, রাতের স্লিপ প্যাটার্নটাকে ইমপ্রুভ করতে 8 থেকে 10 ঘন্টা সাউন্ড স্লিপ করতে হবে, স্ট্রেস ফ্রি করতে হবে, সন্ধ্যার খাবারটা বেশি রাতে না খেয়ে 7টার মধ্যে বা 8টার মধ্যে ডিনারটা খেয়ে নিতে হবে, খাবারের 2 ঘন্টা পরে ঘুমোতে যেতে হবে। আর ফাস্টফুড জাতীয় খাবার, তেলে ভাজা জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করতে হবে। চা কফি খেলে সেটাকে দুধ এবং চিনি ছাড়া যেগুলি খেতে হবে, মিষ্টি জাতীয় জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে, তাহলে ওজন অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। তার সাথে সাথে রেগুলার এক্সারসাইজটা করলে, হাঁটাচলা করলে, ব্যায়াম করলে শরীরটা অনেকটাই ভালো থাকবে। সব শেষে মেনোপজ নিয়ে মহিলাদের যে সব থেকে বড় ভুল সেটা কি? নিয়ে সবচেয়ে বড় ভুল যেটা কমনলি পেয়ে থাকি, ধরুন মেনোপজ হয়ে গেল, তারপর হচ্ছে আজকেও যেমন একটা পেশেন্ট এসে মেনোপজের পর 10 বছর মেনোপজ, তারপরে আজকে এসে বলছে যে স্যার আমার আবার পিরিয়ড চালু হয়ে গেছে। সেই জিনিসটা মাথায় রাখতে হবে, মেনোপজ একবার হয়ে গেলে সেটা হচ্ছে পার্মানেন্ট, সেটা কোনো দিন আর পিরিয়ড ফিরে আসবে না ন্যাচারাল ওয়েতে। তখন যদি বিন্দুমাত্র ব্লিডিং হয়ে থাকে তখন সেটা অস্বাভাবিক, সেটাকে খুব ভালোভাবে কোনো একজন গাইনোকোলজিস্টকে দেখিয়ে সেটাকে ট্রিট করতে হবে, কেন হচ্ছে সে কারণটা বার করতে হবে, সেটাকে কোনো সময় নেগলেক্ট করা যাবে না। সেই জিনিসটা সমস্ত মহিলারাই রেগুলারই কিছু পেশেন্ট পেয়ে থাকে যে আমার মেনোপজ হয়ে গেছিলো, পিরিয়ড বন্ধ হয়ে গেছিলো 10 বছর আগে, এখন আবার চালু হয়ে গেছে, তো এখন একটু অস্বস্তি লাগছে বলে 2 দিন ধরে আমরা আসছি। সেই জিনিসটাকে সবসময় খেয়াল রাখতে হবে যে মেনোপজ হয়ে গেলে পিরিয়ড এই লাইফ টাইমের জন্য পার্মানেন্টলি চলে গেছে, তো সেটা যদি কোনো দিন কোনো চালু হয় বা কোনো এক বিন্দুমাত্র ব্লিডিং হয় তখন কোনো গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে। আর কি কি লক্ষণ দেখলে চিকিৎসকের কাছে যাওয়া দরকার? মেনোপজের পর গাইনোকোলজিক্যাল সাইড থেকে যদি হয় কি অনেক সময় খুব পরিমাণে ভেজিনাল ডিসচার্জ হচ্ছে বা ফাউল স্মেলিং কিছু ডিসচার্জ হচ্ছে, দুর্গন্ধযুক্ত ডিসচার্জ হচ্ছে, সাথে রক্ত মিশ্রিত আছে, বা কোমরে খুব ব্যথা হচ্ছে, এই সিমটমগুলি থাকলে, বা তলপেটে ভারী হয়ে আছে, কয়েকদিন ধরে খাবার খিদে কম পাচ্ছে, পটি করতে অসুবিধা হচ্ছে, বারবার পেচ্ছাপে যেতে হচ্ছে, এই সিমটমগুলি থাকলে মেনোপজাল বা পেরিমেনোপজাল এজ গ্রুপের মহিলাদের অবশ্যই কোনো গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। যে টেস্টগুলি উনি অ্যাডভাইস করবেন সেগুলিকে যথার্থভাবে ফলো করা উচিত। মেনোপজের পরে কোন কোন স্ক্রিনিংগুলো প্রতি বছর একবার অন্তত করতে হবে? মেনোপজের পরে গাইনোকোলজিক্যাল সাইড থেকে যে স্ক্রিনিংগুলি হয় একটা হচ্ছে ব্রেস্ট স্ক্রিনিং, আর একটা হচ্ছে সার্ভাইকেল ক্যান্সার স্ক্রিনিং। সার্ভাইকেল
ক্যান্সারের জন্য যে স্ক্রিনিং প্রোটোকল আছে আমরা মোটামুটি সবাই জানি যে প্যাপস্মিয়ার একটা করে নিতে হয়, সাথে হচ্ছে এইচপিভি ডিএনএ। যদি প্যাপস্মিয়ার একবার করা হয় তাহলে হচ্ছে সেটা 3 বছর নেগেটিভ আসলে 3 বছরের ভ্যালিডিটি থাকে, 3 বছর পরে রিপিট করতে হয়। সাথে যদি আমরা এইচপিভি ডিএনএ করি, দুটো একসাথে করি, তাহলে হচ্ছে 5 বছর বাদে বাদে রিপিট করতে হয়। আর ব্রেস্টের জন্য যেটা করতে হয়, ইয়ারলি একটা মেমোগ্রাম করতে হয়, ব্রেস্ট মেমোগ্রাফি। এই দুটো অর্গানে স্ক্রিনিং করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ভারতবর্ষে প্রচুর পরিমাণে মহিলার ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সারে ভুগছে। এর জন্য ডেথ রেটটা অনেকটা বেশি। আমরা যদি সবাই মিলে স্ক্রিনিংগুলি করি তাহলে এর ক্যান্সারের সংখ্যাটা অনেকটাই কমিয়ে আনতে পারে। অনিয়মিত মাসিক আর মেনোপজ এই দুটো ব্যাপারকে অনেকেই গুলিয়ে ফেলে। 2 মাস ছাড়া ছাড়া কারোর পিরিয়ডস হচ্ছে, 3 মাস ছাড়া ছাড়া কারোর পিরিয়ড হচ্ছে, তো তারা বুঝতে পারেন না যে কোনটা মেনোপজ আর কোনটা অনিয়মিত মাসিক। এ নিয়ে আপনি কি বলবেন? 2 মাস ছাড়া ছাড়া বা 3 মাস ছাড়া ছাড়া মাসিক হলে সেটা হচ্ছে অনিয়মিত মাসিক একদমই। আর মেনোপজ হচ্ছে টানা 1 বছর 12 মাস বন্ধ থাকলে সেটা হচ্ছে মেনোপজ। 2 মাস ছাড়া ছাড়া 3 মাস ছাড়া ছাড়া অনিয়মিত মাস, সেটা মেনোপজ নয়। মেনোপজ হচ্ছে 1 বছর বা 12 মাস টানা বন্ধ থাকতে হবে, তখন সেটাকে মেনোপজ বলে। একদম, অনেক ধন্যবাদ স্যার। টানা 1 বছর যদি মাসিক বন্ধ থাকে তবেই সেটা কিন্তু মেনোপজ। আর যদি সেই 1 বছরের পর আপনার কোনো সময় কোনো মহিলার আবার যদি পিরিয়ডস চালু হয়, সেটা কিন্তু অত্যন্ত বড় বিপদের সংকেত। তাই এটা নিয়ে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা অত্যন্ত জরুরি। যারা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রসঙ্গে বলে রাখি যে আপনারা যারা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে চান, ডাক্তারবাবুর যে অ্যাপয়েন্টমেন্টের নাম্বার সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, কমেন্ট বক্সেও দেওয়া থাকবে একদম প্রথমে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারবেন। আর আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে আর কি কি বিষয় নিয়ে জানতে চান অবশ্যই আমাদের লিখে জানান, আমরা নিশ্চয়ই সেই আলোচনা আমাদের মাধ্যমে তুলে ধরব। ভালো থাকবেন, ধন্যবাদ।